রাষ্ট্রে ঢুকে দানবের মতো চেপে বসেছিল। কেন কোনো ভয়ঙ্কর নির্যাতন নাই, সেই স্বৈরাচার চালায় নাই। সেই স্বৈরাচার ক্ষমতা এবং ক্ষমতার পার্থক্য ছিল, কিন্তু ক্ষমতা এবং পথের পার্থক্য ছিল কিন্তু মাত্র 45 মিনিট। সুতরাং ক্ষমতায় গিয়ে আপনারা সবকিছু ভুলা বসে থাকেন না। আপনারা ক্ষমতায় গিয়ে ধরাকে সরা জ্ঞান করেন না, ক্ষমতায় গিয়ে ভাইবেন না এই তরুণ যুব সমাজকে আপনাদের আর কোনোদিন লাগবে না। এই তরুণ যুব সমাজ কিন্তু আপনাদের সবকিছু মনে রাখবে। এই তরুণ যুব সমাজ কি খুব বেশি কিছু চেয়েছিল? এই তরুণ যুব সমাজ শুধুমাত্র চেয়েছিল রাষ্ট্রের পক্ষ থেকে এত বড় বড় সমন্বয়ক আমরা দেখি, তাদের ক্ষমতার কম্য দেখি, এই এত বড় বড় সমন্বয়ক, রাষ্ট্রের এত বড় বড় নামজাদা উপদেষ্টা, তাদের পক্ষ থেকে কেউ আসুক, এই অসহায় তরুণদের মাথায় একটু হাত বুলিয়ে দিক, তাদেরকে একটু স্বপ্ন দেখাক, বেঁচে থাকার একটা রাস্তার কথা বলো, একটা সম্ভাবনার কথা বলো। এই চাকরি প্রত্যাশী তরুণ যুব সমাজ বঞ্চিত হয়েছে, সেটা বলে শেষ করা যাবে না। গত 17 বছরে সীমাহীন দুর্নীতির শিকার হয়েছে এই চাকরি প্রত্যাশীরা। সেই দুর্নীতির ভেতরে প্রশ্নবাস ছিল, নিয়োগ বাণিজ্য ছিল, কোটা ছিল, সেই দুর্নীতির ভেতরে ছিল রাজনৈতিক নিয়োগের আড়ালে ডিওলিটার। এই অভ্যুত্থানকারী তরুণ যুব সমাজ যখন গণভবনে ঢুকে যায়, আপনারা জানেন সেখানে হাজার হাজার অ্যাডমিট কার্ড পাওয়া গেছে, ভিওলেটার পাওয়া গেছে। এই প্রত্যেকে কিন্তু নিয়োগ পেয়েছে। করোনা এই তরুণ যুব সমাজের কাছ থেকে 3টা বছর কেড়ে নিয়েছে। এরপর মরার উপর খারাপ গাছ হিসেবে আছে সেশন জব। সুতরাং কোন বিবেচনায় এই দাবিটা অযৌক্তিক? আপনারা যারা দায়িত্বশীল আছে কেউ কি এসে একটু বলবেন? আমি বলতে চাই, কেউ যদি এসে যৌক্তিকতার বিচারে, আন্তর্জাতিক মানদণ্ডের বিচারে প্রমাণ করতে পারেন এটা একটা অযৌক্তিক দাবি, ওই মুহূর্তে করে দিব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। সমস্যা নেই ভাই, বাড়াবাড়ি করবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বৃন্দগণ, আপনারা জানেন আমরা আগামীকাল আমাদের অবস্থান কর্মসূচি গ্রহণ করেছিলাম গতকালকে জাতীয় জাদুঘরের সামনে। সেখান থেকেই আমরা ব্লক করি এবং আপনারা জানেন দীর্ঘ 8 ঘন্টা আমরা ব্লক করে রেখেছিলাম। আমাদের মাঝেই আমাদের কিছু সমন্বয়হীনতার কারণে কিছু ব্যক্তি সুযোগ নিয়েছিল, যে তারা বলেছিল আমাদের বিষয়ে আমাদের উপদেষ্টাগণরা মিটিং চলমান রেখেছে। আমরা তাদের কথায় আশ্বাস দিয়ে বসেছিলাম। তারা এভাবে 1, 2, 3, 4 ঘন্টা করে আমাদের কাছ থেকে শিক্ষার্থীদের কাছে সময় নেয়, কিন্তু পরক্ষণে আমরা সেখানে গিয়ে জানতে পারি আমরা আমাদের যমুনা টিভির এবং 2-1টা চ্যানেলের সাংবাদিক তাদের সাথে আমাদের ডক্টর আসিফ নজরুল স্যারের সাথে কথা বলে দেখেন যে তিনি এ বিষয়ে কিছু জানেন না। আমরা সেখানে গিয়ে হতভম্ব হয়ে যাই। আমরা ভাবতে পারলাম না এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করলাম, কিন্তু আমাদের ফলাফল এসে গেল 0। কিন্তু আমরা আজকে বলতে চাই, আজকে আমাদের শিক্ষার্থী সমাজ চলে আসবে, আজকে আমরা আমাদের দাবিটি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা এখানে থাকবো। এখান থেকে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের 5 সদস্য বিশিষ্ট একটা টিম আমরা সচিবালয়ে যাব। আমরা তাদের সাথে কথা বলবো, হয় তারা এসে আমাদের দাবি বিষয়ে কথা বলবে, নয়তোবা তারা নির্দিষ্ট একটা টাইম নিয়ে
বলবে আমরা আপনাদের দাবিটি বাস্তবায়ন করব। আর যদি তারা যদি না করে, আমরা রাস্তায় বুক পেতে করে মারুন। আমরা এই বেকারত্বর বোঝা নিয়ে টানতে পারতেছি না। এভাবে আর কত? আপনারা দেখেছেন স্বৈরাচারী সরকার দীর্ঘ 12 বছর আমাদেরকে বলেছে, এভাবেই আশ্বাস দিয়েছিল যে কালকে দিব, আজকে দিব, পরশু দিব, আগামী মাসে দিব। এইভাবে বলে বলেও তারা কিন্তু আমাদের দাবিটি বাস্তবায়ন করেনি। আপনারা জানেন তারা স্বৈরাচারী সরকার, তারা কিন্তু বিষয়টা তারাও কিন্তু মেনে নিয়েছিল, কিন্তু প্রজ্ঞাপন দেয়নি তারা। এখন কেন দেয়নি আমরা জানি না। তবে আমি শিক্ষার্থী, আপনারা দ্রুত আমাদের জাতীয় শাহবাগ প্রজন্ম চত্বরে জাতীয় জাদুঘরের সামনে চলে আসুন। আমরা এখানে অবস্থান করতেছি। আপনারা আসলেই আমাদের এই দাবি বাস্তবায়নের জন্য আপনাদের কাছ থেকেই আমরা সিদ্ধান্ত নিয়ে আমাদের দাবিটি বাস্তবায়নের জন্য যা যা করা লাগে আমরা তাই করব। আমি আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে বলতে চাই, আর কালক্ষেপণ করার সময় নাই। আমাদের আর কালক্ষেপণ করার সময় নাই। আমি বিশেষ করে আমাদের দেশের প্রধান উপদেষ্টা যিনি, তাকে বলতে চাই, স্যার আমরা কিন্তু আমাদের 35-এ যারা লিড দিচ্ছে তারা কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের প্রতিটা জায়গায় তাদের অবস্থান থেকে তারা কিন্তু যুদ্ধ করেছিল। আপনারা ভাবেন না যে এটা শুধু কিছু ডাবিয়েনারা করেছে। আপনারা দেখেন আজকে কিন্তু আপনারা সমীকরণ করেন, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বেশি নিহত হয়েছে। আজকে সব থেকে ভূমিকা রেখেছিল আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। দেশের সবচেয়ে বেশি সহিংসতা হয়েছিল। কিন্তু আপনারা সমন্বয়ক, আমাদের কিছু সমন্বয়ক আছে, তাদেরকে সমন্বয়ক কে করেছে? সাধারণ শিক্ষার্থীরা করেছে। কিন্তু আজকে আমরা তাদের সাথে ছিলাম, আছি, কিন্তু আমাদের দুঃখ লাগতেছে আমাদের সমন্বয়ক ভাইয়েরা আমাদের সাথে কথা বলতেছে না। এটা আমাদের খুবই কষ্ট লাগতেছে, তারা আমাদের সাথে কথা বলতেছে না। 5ই আগস্ট কিন্তু শুধু সমন্বয়কেরা এই দেশ স্বাধীন করেনি, আমরা করেছি, আমরা সবাই করেছি, আমাদের এই পুরো শিক্ষা সমাজ করেছে। অতএব আপনারা এই শিক্ষার্থীদেরকে মূল্যায়ন করুন, আপনারা তাদেরকে মূল্যায়ন করুন। আর আজকেই আমাদের এই দাবিটি নিয়ে আপনারা কথা বলুন। আমি কোন এক নিউজে, যমুনার একটা নিউজে দেখলাম আজকে আমাদের প্রধান উপদেষ্টা শিক্ষার্থীদের সাথে বসবেন। আসলে কি বিষয়ে বসবেন এটা আসলে আমরা জানি না। তবে আমি মনে করি সেই বিষয়টা যেন আমাদের বিষয়টাই হয়। আমরা আর কালক্ষেপণ করতে চাই না। আপনি আমাদের এই বয়স সীমা নিয়ে কথা বলুন, আমাদেরকে ঘরে ফিরিয়ে দিন, আমাদের দাবিটি বাস্তবায়ন করে আমাদের পড়ার টেবিলে ফিরে যাওয়ার সুযোগ করে দিন। এখানে রাজনীতি বা কোনো নেতা হতে আসেনি। কালকে আপনারা কিছু কিছু পার্সন বলতেছেন, আমরা কারো কারো মুখে শুনতেছি এখানে নাকি ছাত্রলীগের ট্যাগ। ইতিপূর্বে আমরা শুনেছি আমরা জামাত, বিএনপি, শিবির, আজকে আমাদের শুনতে হচ্ছে আমরা ছাত্রলীগ। কোথায় যাব? এইভাবে যদি আপনারা বলেন তাহলে আমরা কোথায় যাব? বারবার এভাবেই আপনারা বলতেছেন। ইতিপূর্বে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে ফোন এসেছে, আমাদেরকে বলেছে আমরা নাকি আমরা ছাত্র শিবির, আমরা ছাত্র দল। আজকে আপনারা বলতেছেন আমরা ছাত্রলীগ। তাহলে আমরা কি করব ভাই? আমরা কোথায় যাব? এই জন্য কি আমরা স্বাধীনতা চেয়েছিলাম? আমরা যদি আমাদের এই স্বাধীন দেশে আমাদের স্বাধীন ভাবে আমরা কথা না বলতে পারি, আমাদের দাবি দাবা নিয়ে কথা না তুলতে পারি, তাহলে কি আমরা স্বাধীন চেয়েছিলাম? উপদেষ্টা মণ্ডলীদেরকে বিনীতভাবে আহ্বান জানাবো, আপনারা দয়া করে হয় আপনাদের কোন একটা টিম আমাদের সাথে এসে কথা বলুন, নয়তো আমাদের সাথে যোগাযোগ করে আপনারা একটা টিম নিয়ে কথা বলুন। সবাইকে ধন্যবাদ। মিছিল চালাই দিতে হবে, মিছিল ভাই, মিছিল চালাইতে হবে ভাই, পরিচয় দিন ভাই। এখানে আমরা মিছিল করবো, অসংখ্য ধন্যবাদ মিডিয়া ভাই বোনেরা, আপনারা যারা আমাদের সাথে আছেন। আপনারা দেখেছেন
আমরা গতকালকে থেকে লাগাতার এখানে বসে আছি এবং বৃষ্টি রোদ উপেক্ষা করে আমরা রাত্রি এখানে অনেকে যাপন করেছেন। দূর দূরান্ত থেকে দেশের 64টা ডিস্ট্রিক্ট থেকে আমরা এখানে আছি। সবাই তরুণকে কোনো মতেই দাবিয়ে রাখা যাবে না। আমরা কোনো অযৌক্তিক কোনো দাবি নিয়ে এখানে বসিনি, আমরা যৌক্তিক একটা দাবি নিয়েছি। আপনারা যদি চিন্তা করেন, করোনাকালীন সময় আমরা 3টা বছর আমাদের জীবন থেকে চলে গেছে, আমরা কিন্তু ভালো কোনো জায়গায় দাঁড়াতে পারি না। আমরা 30-এর কোঠায় আপনারা আমাদেরকে বেঁধে দিয়েছেন। আমরা আপনাদের কাছে জানতে চাই, আমাদের কাছে একটাই দাবি, আমাদের কেন 30-এর কোঠায় আপনারা বেঁধে দিয়েছেন? সেই যুদ্ধ থেকে শুরু করে আজকে 2024, এই 2024-এ আপনি গড়ায়ও যদি হিসাব করেন তাহলে প্রত্যেকটা যুগে প্রত্যেকটা ইয়াতে আপনারা কিন্তু প্রতি পদক্ষেপে পরিবর্তন হয়েছে। আজকে 2024-এ আমাদের বয়সের কোঠা কোন জায়গা থেকে আপনারা কোন নিয়মে বেঁধে দিয়েছেন আমরা জানতে চাই। আমরা কেন 30-এর কোঠায় আমাদের শৃঙ্খলা করে দিবেন? আপনারা কি মনে করেন যে এই যে তরুণ সমাজ যারা এখানে বসে আছে তাদের দিয়ে দেশ কোনো উপকৃত হবে না? কেন? আপনি চিন্তা করেন, আজকে আমি থেকে আমার একটি পরিবার থেকে একটি সমাজ এবং একটি সমাজ থেকে একটি রাষ্ট্র। আপনি কিন্তু আমাদের একটি মানুষ থেকে একটি পরিবার থেকে একটি রাষ্ট্রকে ধ্বংস করে দিচ্ছেন। আজকে যারা প্রধান উপদেষ্টা আছেন আমি তাদেরকে বলতে চাই, মিডিয়ার ভাইদেরকে বলতে চাই, আপনাদের মাধ্যমে আমরা পৌঁছাতে চাই সেই জায়গায়। আমরা কিন্তু অনেক ধৈর্য ধরে, অনেক আক্ষেপ নিয়ে, অনেক আশা নিয়ে বুক বেঁধে আমরা বসে আছি। আপনাদের থেকে আমরা কোনো একটা সুফল, কোনো নিউজ পাবো, কোনো সংবাদ পাবো, কিন্তু আপনারা দেখবেন কালকে থেকে আজ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমাদের যে দাবি আদায় আছে আমরা শান্তিপূর্ণভাবে আদায়ের জন্য বসে আছি। আমরা কিন্তু সকালে প্রত্যেকটা মনে আপনি চিন্তা করবেন, অফিস আদালত কিন্তু আমরা বন্ধ করিনি। আমরা কিন্তু কর্মসূচি দিয়েছিলাম আমরা 10টায় বসবো, কিন্তু 10টায় আপনি যদি চিন্তা করেন তাহলে কি আর অফিস আদালতে পৌঁছাতে পারবে না। সবকিছু চিন্তা করে কিন্তু আমরা 10টায় সেখানে বসিনি। আমরা এখানে যারা আছি সবাই যদি মনে বসে যেতাম তাহলে কেউ আপনারা অফিস আদালতে যেতে পারতেন না। কথা চিন্তা করে আমরা এখনো এখানে অবস্থান করছি এবং আমরা ধৈর্য ধারণ করছি। আমি জানি না আমরা কতক্ষণ এভাবে ধৈর্য ধারণ করে বসে থাকতে পারবো। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের মাধ্যমে আমরা চাই এটার একটা সুষ্ঠু ফলাফল। আমরা ঘরে ফিরে যেতে চাই, আমরা শান্তিতে থাকতে চাই এবং আমরা ভালো থাকতে চাই। আমাদের ভালো থাকার অধিকার আছে, আপনি আমাদের ব্ল্যাক লিস্টেড করে দিবেন না। আপনার কাছে মিনতি, হাত জোর করে মিনতি করছি, প্রধান উপদেষ্টা আপনি আমাদের দাবি আদায় মেনে নিন এবং যারা আছেন সবাইকে ঘরে ফেরার সুযোগ করে দিন। আমাদের যৌক্তিক দাবি আদায় করে আমাদের শান্তিতে ঘরে ফেরার সুযোগ করে দিন। পড়ার টেবিলে যারা আছেন, আজকে চাকরি প্রার্থী যারা আছেন সবাই কিন্তু টেবিলে বসতে পারছে না, পড়তে পারছে না। আজকে তার পেটে ক্ষুধা, পরিবারের নানান ধরনের সমস্যা, তাকে কিন্তু সবকিছু মাথায় নিয়ে তারপর পথ চলতে হয়। আমাদের স্বপ্নগুলো আমরা বাস্তবায়ন করতে পারছি না। আজকে আমি যে কোনো একটা পার্মানেন্ট কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারছি না, কোনো ব্যাংকে অ্যাপ্লাই করতে পারছি না। আপনি আমাকে বেঁধে দিলেন শৃঙ্খলে, কোন জায়গাতে বেঁধে দিলেন? 30-এ। অর্থাৎ জাতি আমাকে দিয়ে আর কোনো কিছু আশা করছে না। আমি এখানেই শেষ হয়ে গেছি, নিঃশেষ হয়ে গেছি। জাতি আমাকে দিয়ে আর কোনো ভবিষ্যৎ আশা করছে না। আপনারা কি তাই মনে করেন? এখানে যারা আছেন, যারা দাঁড়িয়ে আছেন তাদের দ্বারা দেশ জাতি কোনো উন্নতি করছে না, কোনো কিছু পাচ্ছে না, তাহলে কেন আপনারা আমাদের ব্ল্যাক লিস্টেড করে দিলেন? কেন আমাদের জীবন এখানেই শেষ করে দিলেন? আমাদের একটাই দাবি আপনাদের কাছে, আপনারা দয়া করে আমাদের 35 কোঠা মেনে নিন এবং আমাদের ঘরে ফেরার সুযোগ করে দিন। ধন্যবাদ।